জার্মানিতে শীত ভীষণ বিরক্তিকর একটা সময়। বরফ ওই দূর থেকেই ভালো লাগে। তুষারপাত যারা দেখেছে তারা জানে কি জঘন্য জিনিস। চারদিক সাদা হয়ে থাকে, পৃথিবীর সব রং যেন উবে গেছে রাতারাতি। তার উপর জার্মানির ওয়েদারের তো মুড সুইং হয়। এই ভালো আছে তো এই টেম্পারেচার কমে যা তা অবস্থা। রাস্তায় লোক কমে যায়, সবাই বাড়িতে যে যার মতো হিটার চালিয়ে আছে। রাতে জানলা দিয়ে বাইরে তাকালে কোনো মানুষ দেখতে পাওয়া যায় না, যেন এক ভূতের দেশে চলে এসেছে ওরা। রূপকথার যে ভূতে ভয় ছিল ও নিজেও জানত না। কেউ কোনোদিন ভয় না দেখালে জানবেই বা কি করে। অনির্বাণ একদিন তাড়াতাড়ি ইউনিভার্সিটি থেকে ফিরে এসেছিল। বিয়ের পর ওরও ঘরে ফেরার জন্য মন ছটফট করতে থাকে। এক্সট্রা চাবি ওর কাছে থাকে। রূপকথা ঘরের মধ্যে শুয়েছিল, বোধহয় দেশের কথাই ভাবছিল। কিছু না ভাবতেও পারে। অনির্বাণ যে চলে এসেছে সেটা টের পায়নি। শোয়ার ঘরের পাশে একটা টেবিল রাখার জন্য কয়েকবার বলেছিল রূপকথা। একটা টেবিল ল্যাম্প থাকবে আর একটা জলের বোতল। অনির্বাণের চশমা খুলে রাখতেও সুবিধে হবে। অনির্বাণ সেটা সঙ্গে করেই এনেছিল। নিচে চাকা লাগানো আছে। ফিরে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছিল। তখনও রূপকথা কিচ্ছু বুঝতে পারেনি। এরপর টেবিলটাকে মেঝেতে গড়িয়ে ঘরের ভেতরে আনছিল। অল্প অল্প আওয়াজ হচ্ছিল মেঝে। রূপকথা ঘুম চোখে তাকিয়ে দেখে একটা টেবিল ল্যাম্প সমেত টেবিল নিজে নিজে ওর দিকে এগিয়ে আসছে। ভয়ে তো ওর বুক উড়ে গেছিল। বিছানায় লাফিয়ে উঠে বাবা গো মাগো বলে কি চিৎকার! সেই চিৎকার শুনে অনির্বাণ পর্যন্ত ভয় পেয়ে গেছিল। তড়াক করে লাফিয়ে আগে মুখ চেপে ধরে রূপকথার। রূপকথার তবুও কোনো হুঁশ নেই। সে এক বিস্তর ধস্তাধস্তি। নরম গদির ওপরে ভীষণ কাছাকাছি এসে যাওয়া। এর আগেও কাছাকাছি এসেছে দুজন, কিন্তু ভয়ের মধ্যে এই যে অনির্বাণকে আঁকড়ে ধরল রূপকথা। এখানে অনির্বাণ যেন খড়কুটো, রূপকথার শেষ সম্বল। অনির্বাণ হাত বুলিয়ে দিল রূপকথার মাথায়। এই যেন একটা বিশ্বাসের প্রলেপ, এটুকু জানিয়ে যাওয়া আমি আছি। রূপকথা মারাত্মক ভয় পেয়ে গেছিল। তখনও জোরে জোরে শ্বাস পড়ছে। সেটুকু অনুধাবন করে অনির্বাণ এগিয়ে গেল ওর ঠোঁট পর্যন্ত। একবার করে ঢোক গিলল দুজন। পায়ের কাছে জড়ো হয়ে পড়েছিল কম্বল। পা দিয়েই টেনে নিল অনির্বাণ। আদরে আদরে সমস্ত ভয় যে কোথায় হারিয়ে গেল কে জানে। আস্তে আস্তে রূপকথাও সাবলীল হয়ে যাচ্ছিল জার্মানিতে। অনির্বাণের কথা মতো টুকটাক দোকান বাজার করত। অনির্বাণ পই পই করে বলে দিয়েছিল যা কিনবে এখানে সব সুপারমার্কেটগুলো থেকে কিনবে। আসলে জার্মানিতে এমআরপি কনসেপ্টটা চলে না। লোকাল দোকানগুলোতে দায় পড়ে লোকজন যায়, তাই ওরা দুগুণ তিনগুণ দাম নিয়ে নেয়। মাঝে মধ্যে এসব শুনে অনির্বাণকে কিপটে মনে হয় রূপকথার, কিন্তু তাও কিছু বলে না। সারাদিন ইউনিভার্সিটি ল্যাবে থাকে, সেখানে কত রকম ঝঞ্ঝাট হয়। রান্নাও আজকাল নিজেই করে রূপকথা। আসলে সারাদিন সময় কাটতে চায় না। দেশ থেকে কিছু বই এনেছিল হার্ড কপি। পিডিএফ পড়তে বিরক্তিকর লাগে। সেসব বইও ফুরিয়ে গেছে এর মধ্যেই। একা বসে থাকলে দেশের কথা মনে পড়ে। যা মনে পড়ার কথা নয় তাও মনে এসে মন খারাপ করে দেয়। সূর্যর কথা মনে পড়ে। এতটুকু একটা ছেলে ভালোবাসার কেমন কঠিন একটা পাঠ পড়িয়েছিল সেদিন। কিংবা মেঘনার কথা। 17 বিয়ে হয়ে গেল ওর। পুরনো যা কিছু ও শেষ না করেই কলকাতায় ছেড়ে চলে এসেছে, সেসব এখন কোথায় দাঁড়িয়ে জানতে ইচ্ছে করে। পাবলোর কথাও মনে পড়ে ইদানিং। পাবলোর ওপর আর রাগ হয় না। এই বিদেশ বিভুঁইয়ে পাবলোর মতো একটা বন্ধু থাকলে ভালোই হতো। গিটার বাজিয়ে গান করত, আর গান শুনতে শুনতে ঘরের কাজ করত রূপকথা। আচ্ছা, পাবলো কি গায়ক হয়ে গেছে, নাকি আর 5টা স্বপ্নের মতো ও হারিয়ে গেছে? কে জানে। মাঝে একবার উল বুনতে শুরু করেছিল। 2-1 দিন পরে আর ভালো লাগেনি। চোখের ওপর চাপ পড়ছিল।
অদিতি এর মধ্যেই একদিন ফোন করেছিল। জাকিরের আব্বু মারা গেছে বলে ওদের বিয়ে পিছিয়ে গেছে। দুঃখ করছিল অনেক। রাখার সময় জিজ্ঞেস করলো, সংসার কেমন লাগছে? স্বাভাবিকের চেয়ে একটু বাড়তি খুশির মেজাজে বলল, অনির্বাণ আমার এত খেয়াল রাখে, কি যে বলবো তোকে। জার্মানির অনেকগুলো জায়গা ঘোরা হয়ে গেছে জানিস। ছুটি পেলে নেদারল্যান্ডসও যাব। পুরো ইউরোপ না ঘুরে ইন্ডিয়া ফিরছি না বোধ হয়। অদিতি ওকে মনে করিয়ে দিল বিয়ের কথা। অনুরোধের সঙ্গে বলল, দেখ, পুরনো বন্ধু বলতে তো শুধু তুই আছিস, একটু ম্যানেজ করার চেষ্টা করিস। অনির্বাণদা ছুটি না পাক, তুই অন্তত পক্ষে আসিস প্লিজ। রূপকথা সেখানেও তার সংসারের সুখ টেনে এনে বলল, ওকে ছেড়ে কি আর যেতে পারবো? কি খাবে, কি পরবে, সবই এখন আমায় ঠিক করে দিতে হয়। তবুও তুই বলছিস এত করে, আইল ট্রাই মাই বেস্ট। ফোন নামিয়ে রেখে হাসে রূপকথা। ভালো তো আছেই, খুব ভালো আছে, তাহলে বলতে সমস্যা কোথায়? অনেকগুলো জামা জমে গেছিল শীতের। তখন রাত 9:30 বাজে। অনির্বাণ বলল, মাথাটা ধরে আছে, ঘরে বিয়ার নেই, দেখি বাইরে পাই কিনা। অনির্বাণ বেরোবার পরেই কি মনে হলো ময়লা জামাগুলো ওয়াশিং মেশিনে দিয়ে সুইচ টিপল রূপকথা। প্রায় আধ ঘন্টা ধরে এসব চলেই যাচ্ছিল। কলিং বেলের আওয়াজ শুনে রূপকথা ভেবেছিল অনির্বাণ এসেছে। হতেই পারে এইটুকুর জন্য আর অল্টারনেটিভ কিটা নিয়ে যায়নি। কিন্তু দরজা খুলে রূপকথার চোখ কপালে ওঠার জোগাড়। ইউনিফর্ম পরা দুজন পুলিশ দাঁড়িয়ে আছে, কি সব প্রশ্নও করছিল। ভয়ে তো রূপকথার মুখ দিয়ে বাক্যি সরছিল না। ভাগ্য ভালো সেই সময়েই অনির্বাণ চলে আসে। অনির্বাণই পুলিশগুলোকে হ্যান্ডেল করে। শেষমেশ ওর হাত মিলিয়ে বিদায় নেয় পুলিশ দুটো। রূপকথার দিকে তাকিয়ে হাসে অনির্বাণ। রূপকথা তখনও বুঝতে পারেনি পুলিশ কেন এসেছিল। অনির্বাণই বুঝিয়ে বলল, রূপকথা, এটা ভারত নয়। এখানে লোকের ঘুম উড়িয়ে চাইলেই রাত বিরেতে মাইক বাজিয়ে বিয়ে, দুর্গাপুজো, ঈদ এসব পালন করা যায় না। রাতে এখানে ওয়াশিং মেশিনের শব্দ হলেও প্রতিবেশী পুলিশ ডেকে দিতে পারে। তুমি নিজেই তো দেখলে। সমস্যা কিছু হয়নি, কথা বলে সামলে নিয়েছি। কিন্তু প্লিজ পরের বার থেকে খেয়াল রেখো, হ্যাঁ? রূপকথা ঘুরিয়ে বলল, তোমার প্রতিবেশীগুলোর কাজ নেই নাকি? ওয়াশিং মেশিনে ওদের ঘুম নষ্ট হয়ে গেছে? ফ্ল্যাটে থাকে কেন? বাংলো কিনে থাকতে পারে তো। শিশির পড়লেও তো শব্দ শোনা যাবে। এবার হালকা বিরক্ত হয় অনির্বাণ। একটু গম্ভীরভাবে বলে, সব দেশেরই কিছু নিয়ম থাকে রূপকথা, তা নিয়ে তর্ক চলে না, মেনে নিতে হয়। তুমি যদি সামলে না চলো আবার পুলিশ আসবে, আর বারবার পুলিশ আসা মোটেই কাজের কথা নয়, তাই না? কড়া কথা শুনে রূপকথা মুখ নামিয়ে রাখে। অনির্বাণ টের পায় অভিমান হয়েছে। হাতে থাকা প্যাকেট থেকে একটা বিয়ারের বোতল বার করে, দাঁত দিয়ে চিপি খুলে এগিয়ে দেয় রূপকথার দিকে। ততক্ষণে রূপকথার চোখ ছলছল করতে শুরু করেছে। কাঁদো কাঁদো গলায় বলল, খাবো না। মেঝে থেকে বিয়ারের ছিপিটা হাতে তুলে নিল অনির্বাণ। আঙুল ঢুকিয়ে টেনে খোলার জন্য আঙুল ঢোকানোর মতোই একটা জায়গা আছে তাতে। আংটির মতো সেটাকে তুলে রূপকথার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি তো তোমায় ভালোবাসি, বলো। এমন রাগ করে থেকো না প্লিজ। আচ্ছা, আমি কান ধরছি। কানে হাত দিয়ে হাঁটু ভাঁজ করে অনির্বাণ। দৌড়ে এসে জড়িয়ে ধরে রূপকথা। চুলের মধ্যে দিয়ে আঙুল চালিয়ে বলে, পাগল একটা। হাতের ফোন থেকে সাউন্ড প্লেয়ার কন্ট্রোল করে অনির্বাণ। সেখানে মৃদু স্বরে বেজে ওঠে গান। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। পাগল আমি ধন্য যে, পাগল তোমার জন্য যে।